নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আসলাম। তোমরা যারা নেট সেট বা এসএসসি, পিএসসি, ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষা দাও বা দেবে, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ভারতবর্ষ অতি প্রাচীনকাল থেকেই জ্ঞান বিজ্ঞানে সর্বক্ষেত্রে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। তো কেন শ্রেষ্ঠ সেই বিষয়টি আজকে আমরা জানব। আর দেখবে এখান থেকে আমরা বিভিন্ন কমন প্রশ্নগুলি আমরা পেয়ে যাব, যেগুলি বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে এবং আগামী দিনেও বিভিন্ন পরীক্ষাতে আসবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি প্রাচীন ভারত তথা এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, সেটি হলো নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা ইউনিভার্সিটি সম্পর্কে। তোমরা অনেকে এটা সম্পর্কে পড়েছ, অনেকেই জানো, কিন্তু তবুও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে দেখতে পারবে যে এখানে এমন কিছু বিষয় আমরা জানব যা আমাদের অনেকেরই অজানা আছে। তো কথা না বাড়িয়ে আমরা দেখি আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। আমরা জানি যে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের মধ্যে কেন সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। প্রথমেই এক নম্বরে বলি, নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় গুপ্ত যুগে। গুপ্ত যুগে প্রতিষ্ঠিত হয়। গুপ্ত রাজা কি প্রথম কুমারগুপ্ত, গুপ্ত রাজা প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। নালন্দা করেন। কি গুপ্ত রাজা প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। কবে প্রতিষ্ঠা করে? 427 খ্রিস্টাব্দে। 427 খ্রিস্টাব্দে। এই প্রথমে যে নামটা পেলাম আমরা, এই নামটাও আসে কত সাল, এটাও বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো প্রথম কুমারগুপ্ত তিনি 427 খ্রিস্টাব্দে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখন আমরা জানব এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে টোটাল 3টি রাজবংশ পরপর কি করে এই নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে। তারা কারা? এক হলো গুপ্ত রাজাগণ, দুই হলো তোমার থানেশ্বরের পৌষ্যবতী রাজারা। থানেশ্বরের পৌষ্যবতী রাজবংশ, থানেশ্বরের পৌষ্যবতী রাজবংশগণ বা এই
পোষ্যবতী বংশ বা বর্ধনা বা হর্ষবর্ধনের যে রাজবংশ তারা এই পোষ্যবতী রাজবংশ। এছাড়া বাংলার পাল রাজবংশ, পাল রাজবংশ, এই তিনটি রাজবংশ এই নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন, এরাই খরচাপাতি চালান। এই যে এই বিশ্ববিদ্যালয়ে তিনটি রাজবংশ তিনটি যুগ ধরে দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। এই সময় যে সময় নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষে, সেই সময় ভারতবর্ষে আরও অনেক বিশ্ববিদ্যালয় ছিল, যেরকম তক্ষশিলা, উদন্তপুরী, সোমপুরী মহাবিহার, এগুলো প্রত্যেকটিই বিশ্ববিদ্যালয়। কিন্তু যতগুলি ভারতবর্ষে বিশ্ববিদ্যালয় ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল এই নালন্দা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় তৎকালীন ভারতবর্ষ তথা এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখানে টোটাল ছাত্রের সংখ্যা 3 নম্বরে এখানে কত ছাত্রের সংখ্যা পড়াশোনা করতো? প্রায় 10,000। সেই সময় প্রায় 10,000 ছাত্র পড়াশোনা করতো। ছাত্র শোনা কত? 10,000 ছাত্র এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। আর এখানে অধ্যাপক অর্থাৎ শিক্ষক, অধ্যাপকের সংখ্যা ছিল প্রায় 2,000। 2,000 অধ্যাপক ছিলেন। কি যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সেই সময় প্রায় 10,000 ছাত্রছাত্রী থেকে পড়াশোনা করত এবং তাদের থাকার ব্যবস্থা ছিল, থাকা খাওয়া সমস্ত পড়াশোনা খরচা এরকম ব্যবস্থা ছিল এবং প্রায় 2,000 অধ্যাপক এখানে কি অধ্যাপনা করাতেন, শিক্ষা দিতেন। এবার কেন এটা এত বিখ্যাত? নালন্দা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয়, এখানে সহজে একেবারে টপ র্যাঙ্কের ছাত্র ছাড়া এখানে চান্সই পেত না। কারণ এখানে চান্স পেতে গেলে প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। সেই পরীক্ষায় উত্তীর্ণ যারা হতে পারত তারাই একমাত্র এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স পেত। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কয়েকজন বিখ্যাত ছাত্র ছিল এবং তারা পরবর্তীকালে এখানে অধ্যাপনা করেছে। তাদের মধ্যে কয়েকজনের নাম বলছি। আর্যভট্ট, তারপরে হর্ষবর্ধন, রাজা হর্ষবর্ধন, তারপরে নাগার্জুন, শিলভদ্র এরকম বিখ্যাত ব্যক্তিগণ এখানে পড়াশোনা করেছেন। আর্যভট্ট, হর্ষবর্ধন,
নাগার্জুন, শিলভদ্র এরা এখানে পড়াশোনা করেছেন এবং প্রত্যেকেই এই সমস্ত মহান ব্যক্তিরা এখানে আবার অধ্যাপনাও করেছেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়তে। এবার এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে মূলত এই বিশ্ববিদ্যালয়টা ছিল কি বৌদ্ধ ধর্মের যে মহাজন বৌদ্ধ ধর্মের শিক্ষা। এখানে মূলত 5 নম্বরে নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত মহাজন বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হলেও শিক্ষা কি নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত বৌদ্ধ ধর্মের শিক্ষা কেন্দ্র হলেও এখানে কি কি পড়ানো হতো? বেদ পড়ানো হতো। হিন্দু ধর্মের যে বেদ বিষয়ে যে শুধু বৌদ্ধ ধর্মের বিষয়ই পড়ানো হতো তা নয়, প্রায় সমস্ত বিষয় পড়ানো হতো। যেরকম বেদ, বেদ পুরাণ এবং ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, উপনিষদ, ইত্যাদি বিষয় পড়ানো হতো। এছাড়া অন্যান্য ধর্মেরও বিভিন্ন বিষয় এখানে পড়ানো হতো। তাহলে কি দেখলাম আমরা, যে নালন্দা বিশ্ববিদ্যালয় মূলত তোমার বৌদ্ধ ধর্মের যে মহাজন পদ, এই মহাজনীয় বৌদ্ধ ধর্ম ব্যবস্থার বিষয়ের উপর গড়ে উঠলেও এখানে সমস্ত বিষয় পড়ানো হতো। কি বেদ, পুরাণ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা, উপনিষদ ইত্যাদি বিভিন্ন ধর্মীয় বিষয় এখানে পড়ানো হতো। এই বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস দেখো, যে বিদেশ থেকে আসা অর্থাৎ চীন দেশ থেকে আসা হিউয়েনসাং, চীন দেশের বিখ্যাত পরিব্রাজক হিউয়েনসাং এখানে শিক্ষা লাভ করেছে। এখানে একটা জিনিস জানবে, এই যে হিউয়েনসাং ভারতবর্ষে এসে বৌদ্ধ ধর্ম সম্পর্কে যে জ্ঞান অর্জন, ভারতবর্ষ সম্পর্কে জ্ঞান অর্জন, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করে জ্ঞান অর্জন করেছিলেন। এই জায়গাটায় এতটা ট্রাফ ছিল, সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এই হিউয়েনসাংও এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য পরপর 5 বার ফেল হয়েছিল। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কয়বার? 5 বার। 5 বার পরীক্ষা দিয়ে ফেল হয় এবং 6 বারের বারে তিনি সেখানে প্রবেশিকা পরীক্ষায় 6 বারের বার চান্স পান। কি হয়? ভর্তির চান্স পান। চান্স পান। 5 বার তিনি পরীক্ষা দেন, 5 বারই ব্যর্থ হন, সেখানে চান্স পান না। কিন্তু 6 বার, 6ষ্ঠ বার পরীক্ষা দিয়ে সেখানে ভর্তির চান্স পান। তারপরে তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন
ভর্তি হয়ে যান তখন তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিলভদ্রের তত্ত্বাবধানে শিক্ষা লাভ করেন। তাহলে কি হিউয়েন-সাং নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হন সেই সময় এখানে প্রফেসর শিলভদ্রের অধীনে তিনি শিক্ষা লাভ করেছিলেন। তাহলে এখানে কার কাছে শিক্ষা লাভ করেছিলেন? শিলভদ্রের কাছে। অত্যন্ত কমন প্রশ্ন, কার কাছে শিক্ষা লাভ করেছিলেন? শিলভদ্রের কাছে। আর আরেকটি বিষয় এখানে আমি বলে রাখি যে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা যদি পাশ করা হতো তবেই সে ভর্তির চান্স পেত। আর একবার যদি চান্স পেত তাহলে পড়াশোনা টোটালি একেবারে বিনা খরচায় তোমার সেখানে করতে পারত। সমস্ত খরচা বিশ্ববিদ্যালয় ওই ছাত্রছাত্রী যত ছাত্র ছিল এখানে টোটাল ছাত্রের পড়াশোনার খরচা ইউনিভার্সিটি নিজে পরিচালনা করত। বা সেই ইউনিভার্সিটির যে রাজবংশ বা যে রাজার অধীন ছিল সেই রাজা এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রের খরচা, যত মঙ্ক বা সন্ন্যাসী ছিল, প্রফেসর ছিল, সবার দায়িত্ব সেই রাজবংশের রাজারা বহন করত সমস্ত খরচা। তাহলে এত কঠিন ছিল এই বিশ্ববিদ্যালয়। যারা এখানে ব্যর্থ হতো, চান্স পেত না, তারা ভারতবর্ষের যে অন্যান্য বিশ্ববিদ্যালয় বললাম যে উদন্তপুরী, সোমপুরী বা বিক্রমশিলা মহাবিহার, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতো। কিন্তু এখানে ভর্তি হওয়াটা খুবই দুষ্কর ছিল। একবার যদি চান্স পেত তাহলে তার পড়াশোনাটা সমস্ত খরচা মুকুব হতো। তো এত তোমার এই কঠিন ছিল এখানে ভর্তির ব্যবস্থাটা। এইবার এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে সেই সময় 3টি বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। কয়টি? লাইব্রেরির সংখ্যা ছিল 3টি। 3টি লাইব্রেরি। ছিল। এই যে 3টি লাইব্রেরি অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের 3টি আলাদা আলাদা বিল্ডিং ছিল লাইব্রেরির জন্য। এই 3টি বিল্ডিংয়ে এক একটাতে 3টি করে কামরা ছিল, 3 তলা, 1 তলা 2 তলা 3 তলা এরকম 3টি করে কামরা ছিল। 3টি লাইব্রেরি, টোটাল 9টি কামরা ছিল শুধু বইয়ের জন্য। এবং তাহলে এই 3টি কামরায় সেই সময় প্রায় কত 90 লাখ বই ছিল সেই সময়। কত বই? 90 লাখ বই ছিল। টোটাল 90 লক্ষ বই ছিল, পুস্তক ছিল। 90 লক্ষ পুস্তক ছিল। 3টি লাইব্রেরি, আলাদা আলাদা বিল্ডিং ছিল। 3টি বিল্ডিংয়ের এক একটাতে 3 তলা করেছিল, এক একটা বিল্ডিং 3 তলা করেছিল। তাহলে 3টি লাইব্রেরি, টোটাল 9টা রুম ছিল। প্রত্যেকটা এই 3টি লাইব্রেরির আবার আলাদা আলাদা নাম ছিল। কি কি এই 3টি লাইব্রেরির নাম? এক হলো
গিরি। তাহলে কি 3টি লাইব্রেরি ছিল, 3টি লাইব্রেরিতে 3টি করে কামরা ছিল, টোটাল 9টি কামরা, 9টি রুম এবং প্রায় 90 লক্ষ পুস্তক ছিল। এবং এই 3টি লাইব্রেরির 3টির আলাদা আলাদা নাম ছিল। এক হলো রত্নসাগর, রত্নদধি এবং রত্নগিরি। 3টি নাম একেবারে খুব প্রত্যেকে মনে রাখবে, এই 3টি নাম, যে লাইব্রেরি 3টির নাম ছিল রত্নসাগর, রত্নগিরি এবং রত্নদধি। এর মধ্যে এই যে রত্নদধি যেটা, এই রত্নদধি ছিল সবচাইতে বড়, ব্র্যাকেটে বড় লিখে দিলাম আমি, রত্নদধি সবচাইতে বড় ছিল। এবং এই রত্নদধিতে সবচাইতে আমাদের ভারতের তৎকালীন অরিজিনাল যে গ্রন্থগুলি, সেই অরিজিনাল গ্রন্থগুলি থাকতো, যে বেদ, পুরাণ, উপনিষদ বা বিভিন্ন জৈন, বৌদ্ধ যে অরিজিনাল গ্রন্থ, একেবারে রাইটারের লিখিত যে গ্রন্থগুলি, অথরের লিখিত যে গ্রন্থগুলি, সেই অরিজিনাল গ্রন্থগুলি এখানে থাকতো এই রত্নদধিতে। তো এই 3টি লাইব্রেরিতে 90 লক্ষ বই ছিল। এবং 3টির নাম কি বললাম? রত্নসাগর, রত্নদধি, রত্নগিরি। 3টির মধ্যে সবচাইতে বড় কি বললাম? রত্নদধি। এই হলো এই টোটাল 3টি লাইব্রেরি। তো এই রকম এই যে অরিজিনাল এত এত গ্রন্থ, এর জন্যই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল আমাদের ভারতবর্ষের যে জ্ঞান ভাণ্ডার, সেই জ্ঞান ভাণ্ডার এখান থেকে আমরা জানতে পারি যে 90 লক্ষ গ্রন্থ, এখানে অরিজিনাল যত উপনিষদ, বেদ, পুরাণ সব এখানে ছিল। এই জ্ঞান ভাণ্ডারের জন্যেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভারতবর্ষে পড়াশোনার জন্যে, জ্ঞান অর্জনের জন্যে মানুষজন আসতো, শিক্ষার্থীরা আসতো। তো এইভাবে আমাদের ভারতবর্ষে এই নালন্দা বিশ্ববিদ্যালয় এত বিখ্যাত ছিল। এবার আমরা জানব এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি তো বিশ্বজোড়া, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসতো, যার একবার খ্যাতি হবে বা বিস্তার হবে, তার একবার ধ্বংস হবেই। তো আমরা এত সময় এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, জ্ঞান বা মহান অধ্যাপকদের সম্পর্কে জানলাম, এবার জানি এর ধ্বংস সম্পর্কে। দেখো, ধ্বংস যদি আমরা জানি, তো নালন্দা বিশ্ববিদ্যালয়ে টোটাল 3বার আক্রমণ হয়েছিল। কয়বার? টোটাল 3বার, মোট 3বার আক্রমণ। নালন্দা বিশ্ববিদ্যালয়ে মোট 3বার আক্রমণ হয়। এক হলো যখন তৈরি হয়েছিল ঠিক তার কাছাকাছি সময়ে, অর্থাৎ সেই সময় কারা আক্রমণ করেছিল? হুনরা, হুন জাতি আক্রমণ করে, হুন জাতির আক্রমণ করে মোটামুটি আনুমানিক 455 থেকে 470 এর মধ্যে, 70 এডি। এই 455 থেকে 470 খ্রিস্টাব্দের কোনো এক সময়ে হুনরা আক্রমণ করে। তখন এই যে হুন আক্রমণ করেছিল, সেই সময় সমুদ্রগুপ্ত ছিলেন রাজা, গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত ছিলেন। সমুদ্রগুপ্তের সময়
এই 455 বা 55 থেকে বা 45 থেকে 70 খ্রিস্টাব্দ এর মাঝামাঝি সময়ে, 55 থেকে 70 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কোনো এক সময় হুনরা আক্রমণ করেছিল। সেই সময় গুপ্ত সম্রাট ছিলেন সমুদ্রগুপ্ত। এই সময় আক্রমণ হয়েছিল প্রথম। তো এরপরে আক্রমণ হয়েছিল দ্বিতীয়বার বাংলার শশাঙ্ক একবার আক্রমণ করেছিল। কে? দ্বিতীয় আক্রমণ হয়েছিল, দ্বিতীয় আক্রমণ করে বাংলার শশাঙ্ক, বাংলার রাজা শশাঙ্ক। শশাঙ্ক আক্রমণ করেছিল। এটা ছিল মূলত রাজনৈতিক আক্রমণ, এটা কোনো লুটতরাজ নয়। কিন্তু হুন জাতি যখন আক্রমণ করেছিল, এরা মূলত তোমার ওই কি, এরা বিভিন্ন লুটতরাজের জন্য, ধ্বংসের জন্য আক্রমণ করেছিল, কিন্তু সেটা প্রতিরোধ করতে পারে। কিন্তু শশাঙ্কের যে আক্রমণটা, সেটা মূলত এই থানেশ্বরের সাথে আমাদের যে ত্রিশক্তি সংগ্রাম হয়েছিল সেই সময়, সেই সংগ্রামের একটা ফল ছিল। এই শশাঙ্কের একটা রাজনৈতিক শত্রুতার জন্য এই আক্রমণটা করেছিলেন। তাছাড়া এই শিক্ষা ভবনকে, এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার কোনো ইচ্ছাই এই শশাঙ্কের ছিল না। তো যাই হোক, শশাঙ্ক আক্রমণ করেছিল একবার। এরপরে তৃতীয় আক্রমণ যেটা হয়েছিল, সেটা হলো সবচাইতে মারাত্মক এবং ধ্বংস করে দেয়। তৃতীয় আক্রমণ যাওয়ার আগে আমি তৃতীয় আক্রমণ করেছিল কে? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি বখতিয়ার খলজি এর আসল নাম হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বখতিয়ার খলজির যে নাম, ইনি 1196 খ্রিস্টাব্দ নাগাদ আক্রমণ করেছিলেন। কে? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজির আসল নাম কি? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এখান থেকে এই বখতিয়ার খলজির থেকেও প্রশ্ন আসে, কে সর্বশেষ আক্রমণ করেছিল এবং ধ্বংস করেছিল? বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি ছিলেন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের সেনাপতি। বখতিয়ার খলজি কে ছিলেন? কুতুবউদ্দিন আইবকের সেনাপতি, যিনি দিল্লিতে স্বাধীন সুলতানি পদের প্রতিষ্ঠা করেছিলেন। কার সেনাপতি ছিলেন? কুতুবউদ্দিন আইবকের সেনাপতি। আইবকের সেনাপতি। বখতিয়ার খলজি ছিলেন কুতুবউদ্দিন আইবকের সেনাপতি। এখানে একটা ছোট্ট একটা গল্প বলি, তোমাদের সুবিধা হবে মনে রাখার। একবার কি হয়, এই কুতুবউদ্দিন বখতিয়ার খলজির একটা অসুখ হয়, মরণ অসুখ হয়, যা বখতিয়ার খলজির বা তোমার এই তার যে মনিব ইখতিয়ার কুতুবউদ্দিন আইবক, তার রাজকীয় যে সমস্ত বুদ্ধি ছিল, ডাক্তার ছিল, তারা চিকিৎসা করে সারাতে পারে না। তো সেই সময় সেই রাজকীয় চিকিৎসক যারা ছিলেন বখতিয়ার খলজির বা ইলতুৎমিশের রাজদরবারের যে চিকিৎসক ছিল,
সে যখন পারল না, তখন তিনি বললেন যে একে বাঁচাতে পারে একমাত্র নালন্দা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক আছেন। সেই সময় একজন অধ্যাপক আছেন, তার নাম হলো রাহুল ভদ্র। কি নাম? শ্রী রাহুল ভদ্র। তার নাম হলো শ্রী রাহুল ভদ্র। তার হাতে একেবারে জাদু আছে। এইভাবেই তিনি বললেন যে আমি তো পারলাম না, একে বাঁচাতে আমার সম্ভব নয়, একে বাঁচানো, অর্থাৎ বক্তের খলজিকে যে অসুখ হয়েছে আমার দ্বারা সম্ভব নয় একে সুস্থ করে তোলা। তো একে একমাত্র বাঁচাতে পারে নালন্দা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক আছেন, একজন চিকিৎসক আছেন, তার নাম শ্রীভদ্র বা শ্রী রাহুল ভদ্র বলে একজন চিকিৎসক আছেন, যার হাতে একেবারে জাদু আছে। তার জাদু ছোঁয়ায় অবশ্যই এই বক্তিয়ারজি ভালো হয়ে উঠবেন। তো যথারীতি সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ের দিল্লি থেকে দূত আসলেন, লোক আসলেন, তাকে অনুরোধ করলো। আর আমাদের ভারতীয়দের অবশ্যই দয়ার শরীর, সে কী করলেন, শ্রীভদ্র গিয়ে তাকে চিকিৎসা করে সুস্থ করে তুলল। কাকে? বক্তিয়ার খলজিকে চিকিৎসা করে সুস্থ করে তুলল। এবার যখন সুস্থ হয়ে গেল, তারপরে বক্তিয়ার খলজির মাথায় আসলো, আরে আমার যত চিকিৎসক ছিল, ইসলামের যত চিকিৎসক আছে, অন্য অন্য কেউ একে বাঁচাতে পারলো না। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, একজন চিকিৎসক, সে এসে আমাকে ভালো করে দিল। এর হাতে এমন কি জ্ঞান আছে যা আমাকে সুস্থ করে দিল, যা অন্য কোনো ডাক্তার বুদ্ধি কি আমাকে ভালো করতে পারলো না। এই তার মনে একটা হিংসা ঢুকে গেল। এই হিংসার জন্যই তিনি মূলত কী করলো, যে না, এই জ্ঞান, ওখানে যে জ্ঞান আছে, দ্বিতীয় কোনো এই জ্ঞান যেন ভারতবর্ষে না থাকে, একটা মূলত হিংসার জন্যই তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করলেন, হিংসায় জ্বলে গেলেন। এটা একদম বাস্তব গল্প নয়, এটা বাস্তব কথা। মূলত হিংসার থেকে তিনি কি করলেন, আক্রমণ করে বসলেন। সেই সময় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে সময় আক্রমণ করলেন, সেই সময় এসে তিনি রাতারাতি, একদম রাতারাতি এসে তিনি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বক্তিয়ার খলজি আক্রমণ করলেন। এসে তিনি কি করলেন, একেবারে গোটা যত ছাত্র ছিল, যত স্টুডেন্ট ছিল, যত মঙ্ক সন্ন্যাসী ছিল, যারা প্রফেসর ছিল, প্রত্যেককে একেবারে কাতেলে আম যাকে বলা হয়, নির্বিচারে হত্যা করে ফেললো সবাইকে। এই বক্তিয়ার খলজি শুধুমাত্র হিংসার জন্য, যে আমার কোনো ভারতবর্ষে বা অন্য কোথাও কোনো ইসলামের কোনো চিকিৎসক আমাকে বাঁচাতে পারলো না, এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে এমন কি জাদু আছে যার ফলে আমি সুস্থ হয়ে উঠলাম, তো এই জ্ঞানই আমি রাখবো না। এই ভেবে তিনি কি করলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ে এসে রাতারাত আক্রমণ করে গোটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে যত ছাত্র ছিল, যত সন্ন্যাসী ছিল, প্রত্যেককে কেটে ফেললো। আর কি করলো, এই যে আমাদের যে প্রাচীন ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ জ্ঞান ভাণ্ডার ছিল, যে তিনটি লাইব্রেরি, কি রত্নগিরি, রত্নদধি এবং রত্নসাগর, এই যে তিনটি বিশাল লাইব্রেরি ছিল, তাতে আগুন ধরিয়ে দিল শুধুমাত্র হিংসার জন্য। এই জ্ঞান ভাণ্ডারই রাখবো না, যা আমাদের থেকেও শ্রেষ্ঠ করে তুলেছে, তো এই জ্ঞান ভাণ্ডারকে রাখবো না। এই হিংসার জন্যই তিনি এই কি করলেন, জ্ঞান ভাণ্ডারে আগুন ধরে দিলেন তিনটি লাইব্রেরিতে। এই আগুন এত, কি বললাম যে প্রায় 90 লক্ষ সেই সময় গ্রন্থ ছিল এই তিনটি লাইব্রেরিতে। এই লাইব্রেরিতে যে আগুন লাগিয়েছিল, এই আগুন টোটাল 3 মাস যাবৎ চলেছিল। কয় মাস? 3 মাস। 3 মাস জ্বলেছিল। এই
নালন্দা বিশ্ববিদ্যালয়ের আগুন 3 মাস সেই গ্রন্থগুলি পড়তে সময় লেগেছিল। যে বখতিয়ার খলজি, যেটা আমাদের মহান বখতিয়ার খলজি, যারা বাংলায় প্রথম মুসলিম শাসনের সূচনা করেছিল, এই জন্যই মহান বলছি। কিন্তু তার সাথে মহান আবার মনের ঘৃণার থেকেও বলছি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জ্ঞান ভাণ্ডারে ছিল আমাদের ভারতবর্ষ। সমস্ত জ্ঞান পুঁথি অরিজিনাল যে আমাদের ভারতবর্ষের যে জ্ঞান সম্পদ, সেই জ্ঞান সম্পদও পুড়িয়ে দেওয়ার জন্য আমি মহান বলছি ঘৃণার থেকে। আর আরেকটা মহান বলছি যে বাংলায় অবশ্যই মুসলিম শাসক প্রথম তিনি প্রবর্তন করেছিলেন, যেটা সেখানেও আমরা দেখেছি যে বাংলার শেষ হিন্দু রাজা যে লক্ষণ সেন, সেখানেও দুপুরবেলা ঘোড়া বিক্রেতার ছদ্মবেশে এসে আক্রমণ করে রাত একদম সমস্ত রাজপ্রাসাদের সমস্ত সেনা টানা সবাইকে কেটে দিয়ে তিনি এই বাংলা দখল করেছিল। তো যাই হোক, এই হলো আমাদের মহান যে বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি সম্পর্কে আরেকটু আমি বলছি যে এই যে বখতিয়ার খলজি যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করলো, বাংলায় মুসলিম শাসন প্রথম প্রবর্তন করল, এরও কিন্তু অন্তিম দিন ভালো যায়নি। আপনারা অবশ্যই বা তোমরা অবশ্যই জানো যে বখতিয়ার খলজির একজন বিশিষ্ট অনুচর, যিনি শেষ যখন তিনি নেপাল জয় করতে যায় সেখানে ব্যর্থ হয়। ব্যর্থ হওয়ার পর যখন আবার রাজধানীতে ফিরে আসতে লাগে, সেই সময় দিনাজপুর, বর্তমানে যে দিনাজপুরের গঙ্গারামপুর শহর আছে, এই গঙ্গারামপুর শহরে তার একেবারে ঘনিষ্ঠ আততীয়ের হাতে, তার একজন অনুসারের হাতে, সেনাপতির হাতে তিনি হত্যা হন। এবং এখনও আমরা গঙ্গারামপুরের পাশে যে নারায়ণপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, নারায়ণপুর গঙ্গারামপুর শহরের একদম লাগোয়া নারায়ণপুর, সেই নারায়ণপুরেই বখতিয়ার খলজির সমাধি আছে। কারণ তাকে হত্যা করা হয় যখন, তখন তার সমাধি পাশেই, গঙ্গারামপুরের পাশেই যে নারায়ণপুর গ্রাম, সেখানে বখতিয়ার খলজির সমাধি দেওয়া হয়। এখনও পর্যন্ত সেই সমাধি যে তার স্মৃতিসৌধ, সেটা বখতিয়ার খলজির সেখানে আছে। তো এই হলো আমাদের বিশ্ববিদ্যালয়ের, নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে উত্থান এবং পতনের ইতিহাস আমরা জানলাম। এরপরে দ্বিতীয়বার আবার আমাদের যে ভারতবর্ষের ভূতপূর্ব রাষ্ট্রপতি, বিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, তাকে অবশ্যই স্যালুট জানাই। ইনি 2006 সালে, কে? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম স্যার, এপিজে আব্দুল কালাম স্যার, তিনি বিহারে আসেন। বিহারে এসে এই বিহারের যে প্রাচীন ঐতিহ্য নালন্দা বিশ্ববিদ্যালয়, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় পুনরায় গঠনের জন্য, পুনরায় গড়ে তোলার জন্য আবেদন করেন। কে? আমাদের এই প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, তিনি আবেদন করেন এবং কেন্দ্রীয় সরকারের কাছেও তিনি আবেদন করেন, বিহার সরকারের কাছে আবেদন করেন। সেই মোতাবেক কি হয়, সেখানে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল উত্থাপন হয় এবং পাস হয়। এবং এরপরে সেই জায়গায়, অর্থাৎ বিহারে যে প্রাচীন রাজধানী, বিহারের প্রাচীন রাজধানী আমরা জানি রাজগীর। কি? বিহারের প্রাচীন রাজধানীর নাম রাজগীর। রাজগীর, এই রাজগীরে কত? 455 একর
এলাকা জুড়ে 455 একর, অর্থাৎ 1 একর মানে 3 বিঘা, তাহলে 455 একর এলাকা জুড়ে রাজগিরে সেই প্রাচীন ধাঁচেই প্রাচীন বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়। কবে? 2010 সাল থেকে 6 সালে অনুমোদন পেল। 6 সালের পরে 2010 সালে কি হয়, এটাকে রাজ্যসভায় এবং রাজ্য বিধানসভা এবং লোকসভাতে, দুটো পার্লামেন্টে, দুটো জায়গাতেই এটা পাশ হয় বিল। সেই মোতাবেক এখানে এই 455 এলাকা জুড়ে রাজগিরে, বিহারের রাজগিরে প্রাচীন যে ঐতিহ্যময় জায়গা, সেখানেই এই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়। আরেকটা বিষয়, যে নালন্দা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল, সেই নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার সময় এর যে রংটা ছিল সেটা ছিল লাল সাদা রং। সেই লাল সাদা রং দিয়ে, লাল সাদা পাথরেই আবার তৈরি হয় কি লাল। লাল সাদা পাথর দিয়েই আবার সেই লাল সাদা পাথরে আবার সেই বিশ্ববিদ্যালয়টা গড়ে তোলা হয়। আমাদের এই এপিজে আব্দুল কালাম স্যারের চেষ্টাতেই মূলত এই বিশ্ববিদ্যালয় আবার পুনরায় গড়ে ওঠে। আর একটা খুশির সংবাদ যে 2014 সাল থেকে 2014 সাল থেকে এখানে, এই 2014 সাল থেকে এখানে নতুন সেশন চলছে। তখন থেকে আবার ছাত্র, 2014 সাল থেকে ছাত্র আবার এই বিশ্ববিদ্যালয়ে, এই নতুন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ভর্তি হতে চলছে। এখনও পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছরই এখানে ভর্তি হচ্ছে। তো এই হলো আমাদের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান আধুনিক যে বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়। তো এখান থেকে আমি আবার তোমাদের পুনরায় একটু বলে দিচ্ছি, কারণ এখান থেকে যে কোনো প্রশ্নে আসুক আমরা অবশ্যই পারবো। তো কি, নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? 427 খ্রিস্টাব্দে। কে করেছিল? গুপ্ত রাজা প্রথম কুমারগুপ্ত এই নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে তোলে। তারপরে এই গুপ্ত রাজা, টোটাল 3টি রাজবংশ কি করে না এই নালন্দা বিশ্ববিদ্যালয় পরিচালনা করে বা এর খরচা বহন করে। এক হলো গুপ্ত রাজা, 2 হলো পোষ্যবতী রাজা বা বর্ধনা রাজবংশ, যে থানেশ্বরের হর্ষবর্ধনের যে রাজবংশ, যেটা যাকে থানেশ্বরের পুষ্যবতী বংশ বলা হচ্ছে, সেই পুষ্যবতী বংশ। দ্বিতীয়ত হলো বাংলার পাল রাজবংশ, সর্বশেষ বাংলার পাল রাজবংশ। এই পাল রাজবংশের আমলে এসে আমরা দেখলাম ধ্বংস হয়ে যায় বখতিয়ার খিলজির আক্রমণে। এছাড়া এখানে পড়াশোনার জন্য অত্যন্ত টাফ বিষয় ছিল, অর্থাৎ ভর্তি হওয়াটাই টাফ বিষয় ছিল। কারণ একেবারে ভারতবর্ষ তথা বিশ্বের যেখান থেকে ছাত্র আসুক, একদম সেকে এখানে ভর্তি নেওয়া হতো, যে প্রবেশিকা পরীক্ষা দিয়ে এখানে পাশ করতে হতো। একবার যদি পাশ করতো তাহলে তার পড়াশোনা খরচা ছিল একেবারে বিনা পয়সায়, তার কোনো টাকা পয়সা লাগতো না, সমস্ত খরচা বিশ্ববিদ্যালয় থেকে যেত। আর বিশ্ববিদ্যালয় পরিচালনা করতো তার অধীনে রাজবংশরা। এখানে প্রায় 10,000 ছাত্রর থাকার ক্যাপাসিটি থেকে পড়াশোনা করত এবং প্রায় 2,000 সেই সময় অধ্যাপকের সংখ্যা ছিল এবং প্রত্যেকেই সন্ন্যাসী, যেটা মঙ্করা ছিল সব। এখানে বিখ্যাত যে সমস্ত ছাত্র পড়াশোনা করেছে এবং পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক করেছে, তার মধ্যে কয়েকজন মোটামুটি বলছি, সেটা হলো কি আর্যভট্ট, হর্ষবর্ধন, নাগার্জুন, শিলভদ্র, এই রকম বিখ্যাত ব্যক্তিত্ব এখানে পড়াশোনা করেছে এবং এখানে অধ্যাপক করেছে।
হর্ষবর্ধনের সময় একবার আক্রমণ হয়েছিল, সেটা বা এই তাদের রাজবংশের সময় একবার বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক মূলত রাজনৈতিক কারণে একবার নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছিল। তার ধ্বংসের কোনো ইচ্ছা ছিল না, মূলত রাজনৈতিক কারণে সেটা আক্রমণ করেছিল, কোনো ক্ষতি হয়নি বিশ্ববিদ্যালয়ের। এখানে এই বিশ্ববিদ্যালয়টা মূলত কি হতো যে না, তোমার বৌদ্ধ ধর্মের যে মহাজনীয় বৌদ্ধ ধর্ম, সেই মহাজনীয় বৌদ্ধ ধর্মের বিষয়ে পড়াশোনা হলেও এখানে বেদ, পুরাণ, ব্যাকরণ, জ্যোতির্বিদ্যা ইত্যাদি এছাড়া অন্যান্য ধর্ম বিষয়ে এখানে পড়াশোনা করানো হতো। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন-সাং এখানে পড়াশোনা করেছে, প্রায় 2 বছর পড়াশোনা করেছে। কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষার জন্য তিনি টোটাল 6 বার পরীক্ষা দিয়েছিল, 5 বারই ফেল হয়, 6 বারে গিয়ে চান্স হয়। এবং তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করেন তখন তিনি শিলভদ্রের কাছে, আচার্য শিলভদ্রের কাছে তিনি অধ্যাপনা করেছিলেন, জ্ঞান অর্জন করেছিলেন। আর শিলভদ্রের কাছে তত্ত্বাবধান শিক্ষা লাভ করেন। 3টি টোটাল লাইব্রেরি ছিল এখানে, 3টি লাইব্রেরিতে টোটাল 90 লক্ষ গ্রন্থ ছিল। তার মধ্যে 3টি লাইব্রেরির নাম কি ছিল? রত্নসাগর, রত্নদধি এবং রত্নগিরি। এর মধ্যে রত্নদধি ছিল সবচাইতে বড়, এবং এখানে সমস্ত অরিজিনাল গ্রন্থ অর্থাৎ রাইটারের লিখিত যে অরিজিনাল গ্রন্থ সেগুলি এখানে ছিল। টোটাল 3 বার আক্রমণ হয়েছিল। একবার ওই হুন আক্রমণ হয়েছিল সমুদ্রগুপ্তের আমলে, দ্বিতীয়বার শশাঙ্কের আক্রমণ, তৃতীয়বার হলো বখতিয়ার খলজির আক্রমণ 1196 খ্রিস্টাব্দে। এটা হলো পাল যুগে হয়েছিল এবং এই সময় এটা ধ্বংস হয়। বখতিয়ার খলজি যে আগুন লাগিয়েছিল 3টি লাইব্রেরিতে, সেটা প্রায় 3 মাস স্থায়ী হয়েছিল। আর কি তিনি রাতারাত আক্রমণ করেছিল, কারণ সেই সময় তিনি এমনভাবে রাত্রিবেলা আক্রমণ করে রাজারা সেই সময় তার প্রতিরোধ করার এটা চান্সই পায়নি। অর্থাৎ রাতে অন্ধকারে এসে তিনি আক্রমণ করে যত সন্ন্যাসী শিক্ষার্থী ছিল প্রত্যেকেই একেবারে কেটে ফেলে রক্তে লাল করে দেয় তোমার এই তো নালন্দা বিশ্ববিদ্যালয়, এবং আগুন লাগিয়ে সমস্ত কিছু পুড়িয়ে ধ্বংস করে দেয়। যে এই জ্ঞান ভাণ্ডারই রাখবো না, যে জ্ঞান আমাদের থেকেও শ্রেষ্ঠ জ্ঞান, এরকম জ্ঞান ভাণ্ডার রাখবো না, এইভাবে ধ্বংস করে দেয়। তো বর্তমান প্রজন্মে সে 2006 সালে আমাদের ভূতপূর্ব রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম স্যার তার প্রচেষ্টায় আবার নালন্দা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। 2010 সাল থেকে এটা বিল পাস হয়ে প্রায় 455 একর জমির মধ্যে নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, এবং এখানে আবার 2014 সাল থেকে নতুন সেশন ছাত্র ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে। এইভাবেই নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের নতুনভাবে গড়ে ওঠে এবং পড়াশোনা শুরু হয়। আচ্ছা, এখান থেকে আরেকটা একেবারে কমন প্রশ্ন, একদম কি বলবো, যে এটা হয়তো আমরা কোথাও পাইনি, অনেকে বেশিরভাগই আমরা জানি না, যে কি বললাম হিউয়েন-সাং এখানে পড়াশোনা করেছিল। হিউয়েন-সাংয়ের যখন ভারতবর্ষে ছিলেন তখন তার একটা ভারতীয় নাম ছিল, সেটা আমি লিখে দিচ্ছি। ভারতীয় নামটা কি? হিউয়েন-সাংয়ের মুক্ষদেব। হিউয়েন-সাংয়ের ভারতীয় নাম হলো মুক্ষদেব বা মুখ্যদেব বা মুক্ষদেব। এটা প্রত্যেকেই
মনে রাখবে যে এইটা একটা আউটস্ট্যান্ডিং প্রশ্ন, যে হিউয়েন সাং যখন ভারতবর্ষে ছিল তার একটা ভারতীয় নামকরণ হয়েছিল, সেই নামটা কি না মুক্ষদেব বা মুখ্যদেব। তো আজকে তোমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে যতটা সম্ভব জানালাম। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করবে বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যে আগামী দিনের ভিডিওগুলি যাতে সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে চলে যায়। তো আজকে এই পর্যন্তই, গুড নাইট, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।